দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমদ। আশরাফ আহমদ, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি জি, নানান সংকট আর প্রত্যাশার বাজেট, কতটা প্রাপ্তি হলো আসলে আমাদের এই বাজেট থেকে? ধন্যবাদ। দেখুন, প্রথম যে জিনিসটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে গত বছরের কন্ট্রাকশনের বাজেট থেকে বেরিয়ে এসেছি আমরা। সরকার যেখানে আসলে সরকারি ইনভেস্টমেন্ট, পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিচ্ছিলেন, সেই ট্রেন্ডটা থেকে বেরিয়ে আমরা আসলে সরকারি ইনভেস্টমেন্ট এবং সরকারি বিনিয়োগটা বাড়ানোর একটা চেষ্টা করছি এই বাজেটে। এটা আমি মনে করি খুব ভালো উদ্যোগ এবং এটা অর্থনীতিতে একটা গতি ফেরানোর জন্য একটা বড় ধরনের অবদান রাখবে। কারণ যেটা হচ্ছিল যে, দেখুন, পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিলে যেটা হয় যে ইকোনমিক গতি স্লথ হয়ে আসে এবং সেটার যে পার্শ্ব প্রতিক্রিয়া, বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে দারিদ্র্য বৃদ্ধি, পুরোটাই আসলে আমরা গত বছর ফার্স্ট হ্যান্ড দেখেছি। এই সিনারিওটা থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেটের যে উদ্দেশ্যটা ছিল যে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানো, সেটা আসলে বড় ধরনের ভালো একটা এফেক্ট রাখবে বলে আমরা আশা করছি। আনফরচুনেটলি যেটা হয়েছে যে নতুন যে মনিটারি পলিসিটা গতকালকে ঘোষণা করা হলো, সেটা আবার আসলে উল্টো দিকে হাঁটছে। কারণ আপনি যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বজায় রাখেন, তাহলে গ্রোথ আসলে হবে না। এটা হচ্ছে একই সাথে এক্সেলারেটর এবং ব্রেকে পাড়া দেওয়ার মতো ব্যাপারটা। কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট হয়েছে। মুদ্রানীতি নীতি সুধার 10% রাখাতে আসলে ব্যবসা বাণিজ্যে খুব বেশি একটা ক্ষতি হবে না। আপনি কি এই কথার সঙ্গে একমত কিনা? আমি একেবারেই একমত না। দেখুন, কারণ গত 2 বছর ধরে আমরা যেই প্র্যাকটিক্যালি কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে যেটা হচ্ছে যে আপনার ব্যক্তি খাতের ঋণের, বেসরকারি খাতের ঋণের সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বহু দর্শকের মধ্যে, এবং 5-6% রেটে ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মানে হচ্ছে বেসিক্যালি আপনার প্রাইভেট সেক্টরকে আপনি আসলে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহ করছেন না। এবং যেহেতু আপনি ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহ করছেন না, সেই কারণে কিন্তু আপনার একটা সাপ্লাই সংকট তৈরি হয়েছে। এই সাপ্লাই সংকটটাই কিন্তু হচ্ছে আমাদের ইনফ্লেশনের সবচেয়ে বড় প্রাইমারি ড্রাইভার। আপনি যদি মনিটারি পলিসি তেই দেখেন, ওখানেও এক্সিকিউটিভ সামারিতেও সেটা লেখা আছে যে ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার হচ্ছে আসলে সাপ্লাই কনস্ট্রেন্ট। তো সেক্ষেত্রে আমরা আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দিয়ে ইনফ্লেশন রেইন ইন করার চেষ্টা করছি, এটা বোধহয় ঠিক না। আসলে বাজেট, সবাই যেহেতু বলছে যে এবারের বাজেট ব্যবসা বান্ধব হয়েছে এবং বিনিয়োগ বান্ধব হয়েছে, আসলে কতটা ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব হয়েছে একজন ব্যবসায়ী হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে যদি বলেন? স্ট্রাকচারালি যেটা বললাম যে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়াটা একটা ভালো লক্ষণ। এটার ফলে যেটা হবে যে দেশে যে নির্মাণ খাত, নির্মাণ সামগ্রী খাত, এই দুটোতে একটা বড় ধরনের গতি সঞ্চার হবে। যারা প্রচুর নির্মাণ শ্রমিক বেকার হয়ে গিয়েছিলেন গত বছরের রিডাকশনের কারণে, সেটা হয়তোবা তারা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। এটা একটা খুব ভালো ব্যাপার। সেকেন্ড যেই টেন্ডেন্সিটা আছে, সেটা হচ্ছে যে অনেকগুলো ক্ষেত্রেই দেখবেন আপনি যে কাস্টমস ডিউটি কিংবা আমদানি শুল্ক হার কমানো হয়েছে। এটা একদিক থেকে ভালো, কারণ এটার ফলে যেটা হয় যে আপনার যেহেতু পণ্য সরবরাহ বৃদ্ধি পায়, সরবরাহ বৃদ্ধি পেলে আমাদের যে সাপ্লাই কনস্ট্রেন্ট যেই ইনফ্লেশনটা ক্রিয়েটেড হয়, সেটা কিছুটা হলেও লাঘব হয়। কিন্তু দেখুন, এটার একটা পারফেক্ট এক্সাম্পল কখন এটা কাজ করে না। যেমন গত বছর, সারা বছর ধরে আপনার চালের দাম পৃথিবী জুড়ে কমেছে, কিন্তু আমাদের দেশে চালের দাম 15-20% বেড়েছে। এবং এটার কারণটা হচ্ছে আপনি এই যে কখন এবং কিভাবে আপনি শুল্ক ছাড়গুলো দিবেন। এবং যেমন ধরেন, আপনি গত বছর যেটা করা হয়েছিল যে আবার ওই আমাদের পারমিট রাজের মতো স্পেসিফিক ইম্পোর্ট পারমিট দেওয়া হতো, এবং সেটার ফলে যেটা হলো, দেখা গেল যে বছরের দ্বিতীয়ার্ধে যে চালের দাম আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যা ছিল তার থেকে প্রায় 9-10% বেশি হয়ে গেল। বেড়ে গেল। এবং এটার প্রাইমারি কারণ হচ্ছে টাইমিং এবং সাপ্লাই কনস্ট্রেন্ট। জি, বাজেটে বিনিয়োগ বান্ধব হয়েছে এবং শুল্ক ছাড় হয়েছে নানান ক্ষেত্রে, সবই ঠিক আছে, কিন্তু ব্যবসায়ের যে বাধা আমাদের দেশের, এই এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রায় সময় অভিযোগ করে এনবিআর এর বাধা থাকে, ব্যাংকগুলোতে বাধা থাকে। এই ধরনের বাধা যদি দূর না হয়, এইসব সুযোগ সুবিধা দিয়ে কি খুব বেশি একটা সামনে এগোনো যাবে? এটা আসলে দুই ধরনের ইস্যু। মানে একটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস, এবং আরেকটা হচ্ছে বাজেটারি অ্যালোকেশন। বা আমরা কিন্তু ইজ অফ ডুইং বিজনেস ব্যাপারে বাজেটারি অ্যালোকেশন থেকে খুব বেশি কিছু আশা করি না। আমরা মানে এনবিআর এর প্রসেস স্ট্রিমলাইন হবে, করদাতাদের হয়রানি কমবে, করদাতাদের খরচ কমবে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে বাজেটে আসবে না কখনোই।
এই ব্যাপারগুলো আসবে এনবিআর এর ক্ষেত্রে, যে কর সংস্কার বলি কিংবা অর্গানাইজেশনাল মানে রিফর্মস যেগুলো বলি সরকারের, সেই জায়গা থেকে। সেটা কিন্তু আসলে বাজেটে রিফ্লেক্টেড হয় না। ব্যাপারটা এমন না যে আপনি ধরা যাক যে এনবিআর এর অনেকগুলো রেগুলেশন চেঞ্জ করতে হবে যাতে করদাতারা হয়রানির সম্মুখীন না হন। সেটার সাথে কিন্তু বাজেটের কোনো সম্পর্ক নেই। সেটার সাথে জি, সম্পর্ক আছে অবশ্যই বাজেটের যে সম্পর্ক নেই, কিন্তু আমাদের অর্থমন্ত্রী বারবারই বলছেন, এবং এই যে দীর্ঘসূত্রিতার যে বিষয়টা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লাইসেন্স করতে বলেন বা যে কোনো বিষয়ে হয়তো বা আপনার যেটা হচ্ছে 7 দিনের কাজ সেটা হয়তো বা 1 বছরও লেগে যাচ্ছে, 6 মাস লেগে যাচ্ছে। এইটা নিয়ন্ত্রণটাও তো জরুরি অবশ্যই। সেক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? অ্যাবসলিউটলি, দেখুন আমরা বারবার যেটা বলছি, বাংলাদেশে অসংখ্য রেগুলেশন আছে আমাদের যেগুলো কমপ্লিটলি অপ্রয়োজনীয়। অনেকগুলো ক্ষেত্রে দেখবেন যে এটার আইনগুলো দেখা যাবে যে 1885 সনে করা কিংবা 1882 সনে করা, এবং এই 150 বছর ধরে আমরা এই আইনগুলো কোনোটাই আপডেট করিনি। এবং অনেকগুলো অপারেটিং প্রসিডিওর আছে যেগুলো কমপ্লিটলি ইররেলেভেন্ট। যেমন ধরুন আপনার সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, আমাকে একবার আরজিএসসি তে গিয়ে ফাইল করতে হবে, তারপরে গিয়ে সিটি কর্পোরেশনে যেতে হবে, আবার গিয়ে সিসিআইএনই তে যেতে হবে। এই 4টা অর্গানাইজেশনকে যেমন একই জায়গায় নিয়ে আসাটা আসলে ব্যবসায়ীদের জন্য সাংঘাতিক ভালো কাজে দিবে। কিন্তু সেটা করতে গেলে যেটা হবে যে আপনার এখানে রেগুলেশন চেঞ্জ করতে হবে, আপনাকে প্রসিডিওর চেঞ্জ করতে হবে। আমরা যে ওয়ান স্টপ উইন্ডোর যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, সেটা যদি ফুললি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অনেকখানি হবে, মানে বেসিক্যালি অটোমেশন এবং ডিজিটাইজেশন। এটা যদি আসলে এই ইনিশিয়েটিভ গুলো আসলে বাজেট রিলেটেড না, কিন্তু এগুলো আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল এবং দেশের বিনিয়োগ বাড়াতে এগুলো খুবই প্রয়োজন ব্যবসা বাণিজ্য অর্থনীতির গতি আনতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি, দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমদ।